বাচ্চা পড়াশোনা, আবার এমনিতে শারীরিক সমস্যা, অসুবিধা, এগুলার অসুখ বিসুখের ওষুধপাতি। প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছি। 10 নম্বর চর পাড়ি দিচ্ছি এপাশে থেকে ওপাশে। ওই পাশেটা তো 10 নম্বর চর, তাই না? একই নাম, 10 নম্বর চরই বলে। এখন গরু তো এখানে ধরেন 500-800 আছে। হ্যাঁ, আমরা 3 জনা থাকি, 500 থাকি। জি। আর 300 লোকের আছে। হ্যাঁ, ওই থেকে এখন আমার গেলা সব আমার হাতে 3 জন এখন খেদাবো। হ্যাঁ, আমাদের গেলা চলে যাবে, ওদের গেলা থেকে যাবে। তাই? এগুলো তো মানুষের জমি নাকি? গরু কয়টা আছে? ও, আপনারা রাখাল হিসেবে আছেন? কতটা গরু থাকে? 7টা মাত্র? আজকের গন্তব্য হচ্ছে পদ্মার রাজশাহী সীমান্ত এলাকা ওভার হরিয়ান ইউনিয়নের 10 নম্বর চর। এই 10 নম্বর চরটি মূলত নিষিদ্ধ চর হিসেবে পরিচিত। কি আছে সেই নিষিদ্ধ চরে সেটি জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। সেখানকার জীবনযাপন কেমন সেটিও তুলে ধরার চেষ্টা করব। মূলত এই নিষিদ্ধ চরটি হয়েছে দুটি দেশের, ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকার, খুব সীমান্ত লাগোয়া এলাকা। দুটি দেশের বর্ডার গার্ডও রয়েছে দুই পাশে, বিএসএফ এবং বিজিবি দুই বাহিনী সীমান্ত লাগোয়া এই চরটি পাহারা দেয়। সেই কারণে মূলত এই চরের বাসিন্দাদের বাইরে এখানে সাধারণ জনগণের যাতায়াত সীমাবদ্ধ হওয়ার কারণে স্থানীয় এলাকাবাসী সেটিকে নিষিদ্ধ চর হিসেবে অভিহিত করেন। এই চরে যেতে হলে স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে অনুমতি নিতে হয়, তবে এই চরে নির্বিঘ্নে ঘোরা যায়। বিজিবির অনুমতি ছাড়া এই চরে ঘোরা অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ সীমান্তের ওপারে বিএসএফ কড়া নজরদারি রাখে। সে কারণে বিজিবি সদস্যরা বাংলাদেশি সাধারণ মানুষকে এই সীমান্ত এলাকায় সচরাচর ঘুরতে দেন না, আর এইটিকেই অভিহিত করা হয় নিষিদ্ধ চর হিসেবে। আজকে আমার এ সফরের সঙ্গী হয়েছেন অভিজ্ঞ মাঝি জাকারুল চাচা। তার বয়স প্রায় 70 বছর। তিনি দীর্ঘদিন ধরে এই নদীতে নৌকা বেয়ে জীবনযাপন করছেন। এগুলো হচ্ছে গরু এবং মহিষের পাল। শত শত গরু মহিষ এখানে চড়তেছে। রাজশাহীর পদ্মার বুকে জেগে ওঠা অসংখ্য চরগুলোর মধ্যে 10 নম্বর চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক সবুজ ছবি। চারিদিকে সবুজ ঘাস, গাছপালা আর ফসলের মাঠ। পদ্মার জলরাশির পাশে বিস্তৃত এই চর দিনের আলোয় প্রকৃতির যে সৌন্দর্য দেখা যায় তা সহজেই মুগ্ধ করে যে কাউকে। তবে সৌন্দর্য ভরা এই চরটি সাধারণ মানুষের জন্য নয়, স্থানীয়দের কাছে এটি পরিচিত নিষিদ্ধ চর হিসেবে। সেই নিষিদ্ধ চরে কী আছে সেটি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমাদের নৌকাটি প্রায় 30 মিনিট ছুটে চলার পরে 10 নম্বর চরে আমরা পৌঁছাই। সেখানে পৌঁছাতেই নজরে পড়ে শত শত গরু এবং মহিষের পাল। মূলত গরুর পালই ছিল বেশি। বিশাল চারণভূমিতে চড়ার পরে গরুগুলো নদীর ধারে এসে যেন বিশ্রাম নিচ্ছিল। এই যেন এক অসাধারণ দৃশ্যের অবতরণ ঘটে এই সময়। এই গরুগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে ছুটে চলি। আরও কিছুটা পথ বেয়ে নামতে হবে 10 নম্বর সেই চরে, যেটিকে আমরা শুরুতে বলেছি এই চরটিকে নিষিদ্ধ চর বলা হয়। দুর্গম এই চরটিতে সাধারণত স্থানীয় এলাকাবাসীর বাইরের লোকজন খুব কমই যান, কারণ অনেকটা দুর্গম পথ এবং ভারতের সীমান্ত লাগোয়া এলাকা। সাথে রয়েছে বিজিবি এবং বিএসএফের কড়া পাহারা। এখানে নির্বিঘ্নে ঘুরতেও পারা যায় না। সে কারণেই এই চরের বাসিন্দাদের বাইরে অন্য সাধারণ লোকজন এই দুর্গম এলাকায় তেমন যান না। চরে একেবারে কিনারে এসে পৌঁছে গেছি। এখন নেমে এই চরের বাসিন্দাদের জীবনযাপন এবং এই চরের প্রাণ প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। আছেন সঙ্গে আছেন মাঝি চাচা। নাম কি বললেন? জাকারুল চাচা। কতদিন ধরে নৌকা বাঁধছেন? 40 বছর। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 5টা। এই নৌকা বেয়ে সংসার চালান?
মাছ মাঠঘাটে আবাদ পানি আছে। হ্যাঁ, মাছ ধরেন না? না মাছ তো আজকে আমার হচ্ছে জাকারুল চাচা, তাকে নিয়েই আজকে এই 10 নম্বর চর সম্পর্কে জানবো এবং এখানকার প্রাণ প্রকৃতি এবং জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর নিব এবং জানার চেষ্টা করব। এগুলার প্রতি আলে বর্ডার দিক যান না। তো কি মাছ ধরেন আপনারা? মাছ কেমন হচ্ছে এবার? কারণ কারণ এখন মাছ এবার কম না, গত বছর বেশি ছিল। এবারের তুলনায় বেশি। এখনো তো পদ্মা ভরেনি, কেমন হবে? পানি বাড়ার সম্ভাবনা আছে আরো না? এবার পানিও কম তো মনে হয় শুরু থেকে নাকি? পানিও কম ছিল। মানে প্রত্যেক বছর এই সময়তে বন্যাতে ভরে যায়। তুমি কি মাছ মারো নাকি? তাহলে এখন পর্যন্ত নৌকা নামাননি? না মানে মাছ মারা শুরু করেননি এখনো? না, শুরু করেছি। কেমন আয় হচ্ছে? কম রকম হয়, কোনোদিন 300, 400, 500। দশ নম্বর চর কেন নিষিদ্ধ সেটি মাঝি জাকারুল চাচার কথায় স্পষ্ট ফুটে উঠল। মাঝি জাকারুল চাচা সাবধান করে দিলেন সীমান্ত এলাকায় সাবধানে চলাচল করতে, কোনোভাবেই যেন সীমান্ত এলাকায় অসাবধানতাবশত ভারতের সীমান্তের মধ্যে ঢুকে না পড়ে সেটিও তিনি বারবার করে সচেতন করে দিলেন এবং সেটি যদি হয়ে যায় তাহলে বড় ধরনের বিপদও ঘটতে পারে সেই বিষয়টিও মাঝি জাকারুল চাচা বলে দিলেন এবং সেই নির্দেশনা নিয়েই আমি 10 নম্বর চরে চারিদিকে গরু আর গরু হাঁটতে শুরু করেছি। আর শুরুতেই এখানেও দেখা গেল শত শত গরু, সেই গরুগুলো চারণভূমিতে চড়ানো হচ্ছে। সবুজে মোড়ানো এই 10 নম্বর চরের এমন দৃশ্য দেখে মনে হবে এটি যেন নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো চারণভূমি, যেখানে শত শত গরু পালন করা হচ্ছে। কোনো রাখাল নাই, মহাজন নাই বা গরুর মালিক নাই। তবে এখানে গরুর মালিক বা রাখাল কি বাইরের লোকজন আসে না দূরত্বে, মানে এই ধরেন যে চরের বাইরে বা আপনাদের বাইরে? আমাদের বাড়ি গরুওয়ালারা আসে, শুধু গরুওয়ালারা? এর বাইরে কোনো লোকজন এখানে আসতে দেওয়া হয় না? কারণ আমাদের গরুর লোকের থাকে, বিজিবি ঝামেলা করে না? ঝামেলা বর্ডার এলাকায় ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা আমাদের বাংলাদেশ পার বর্ডার এলাকায় গেলে ঝামেলা। এর কতগুলো গরু আছে এখানে? এখানে ধরেন গরু আছে 800 আছে। আপনার কতগুলো আছে? আমার আছে 50টা। এগুলো আপনার নিজস্ব? আপনার বাসা কোথায়? আমার বাসা হলো মহব্বতের ঘাট। জি, মহব্বতের ঘাট। মহব্বতের ঘাট মানে এই চরের ভিতরে ওই পাশে, মানে এই আপনার পদ্মার পাড়ে? এখানে হচ্ছে যে আপনারা কি প্রতিদিন আসেন? মানে এখানে থেকে যান, যাতায়াত করেন? গরু থেকে যাই? গরু থাকে, আমরাও থাকি এখানে 4 দিন থাকি, ওপরে 4 দিন থাকি। গরু নিয়ে চলে যান? গরু থাকে তো গরু পাহারা দেয় কারা? আমাদের মতনই আরেকজন লোক আছে, আমরা একসঙ্গে 6টা লোক আছে, 3টা থাকে 3টা যায় বাড়ি। 3 জনেই 800 গরু পাহারা দেয়? চুরি তো হয় না গরু? না, আল্লাহর রহমতে এখনো হয়। অনেকে নাকি গরু ছেড়ে দিয়ে চলে যায়, এরকম কিছু হয়? না, থাকতে হয়। আপনার এতগুলো গরুর মধ্যে আপনার 50টা গরু, কিভাবে আপনি বুঝবেন যে এই গরুগুলো আপনার জিনিস? আপনি যে জিনিসটা লাড়াচাড়া করেন জি, সেটা আপনার কাছে ভালো আছে যে আমার এই জিনিসটা। আচ্ছা, নাকি আলাদা হয়ে যাবে? আপনার 50টা আলাদা হয়ে যাবে? আলাদা যখন গরুতে ওখানে ধরেন 800 আছে, হ্যাঁ, আমরা 3 জন থাকি, 500 থাকি জি, আর 300 লোকের আছে। হ্যাঁ, যখন আমার গেলা আমার 3 জন খেদাবো, হ্যাঁ, আমাদের গেলা চলে যাবে, ওদের গেলা থেকে যাবে। তাই? এগুলো কখন করবেন? আচ্ছা, করেন তো দেখি।
সকাল থেকেই এই শত শত গরুগুলো এখানে চড়ছিল, তবে কিছু গরু মালিকরা আলাদা আলাদা করে নেবেন, সে কারণে তারা এখন এই 800 গরুর মধ্যে পৃথক করে নেবেন। গরুগুলো পৃথককরণের পরে এক একজন এক এক এলাকায় নিয়ে চারণভূমিতে চড়াবেন। এভাবে দিনের পর দিন এই চরে শত শত গরু পালন করছেন রাখালরা বা গরুর মালিকরা। এই চরটি মূলত গরু পালন, মহিষ পালন এবং ফসল ফলনের জন্য বিখ্যাত। ফলে এই চরটিতে আর তেমন কিছুই উৎপাদন হয় না বা তেমন কিছুই নাই। এই চরে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে নৌকা। 3.5 বছর চলছে, এই বছরটা গেলে আবার নার্সারিতে ভর্তি করতে হবে, চলে যেতে হবে এখন। এখানে কেন থাকেন তাহলে? এখানে যে আবাদ করি, এখন বাচ্চা ছোট ছিল, বাচ্চার জন্য এখন যেতে হবে, আবার আসা যাওয়া করতে হবে। কতখানি জমি আছে এখানে? এখানে আমাদের 12 বিঘা আছে। 12 বিঘা। এটা কি চারঘাটের ভিতরে পড়ে? না, এটা ডাশমোর, এটা হলো হরিয়ানের মধ্যে। হরিয়ানার মধ্যে। কিন্তু আপনাদের জমি হরিয়ানের মধ্যে পড়ছে। হরিয়ানার মধ্যে পড়ছে, কিন্তু আমরা হলো চারঘাটের। কেন থাকেন আপনারা? আমরা এখানে কৃষি আবাদ করার জন্য থাকি। কত বিঘা জমি আছে? আমাদের 12 বিঘা জমি আছে। কেমন ফসল হয়? জি আলহামদুলিল্লাহ ভালোই হয়। কত বছর ধরে আছেন এখানে? আমরা এখানে 4 বছর থেকে আছি। কি কি কষ্ট হয় এখানে? কষ্ট যে বিদ্যুৎ, বাচ্চা শুধু পড়াশোনা, এমনিতে শারীরিক সমস্যা, অসুবিধা, এগুলো ওষুধপত্র কোনো ব্যবস্থা নাই এখানে? চিকিৎসার কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নেই। পানি তো পাওয়া যায়? পানি তো কল, টিউবওয়েল। আর অন্যান্য খাবার দাবার? অন্যান্য খাবার দাবার যেমন আমরা নিজেরাই মাছ, নদীর খাদ্য থেকে মাছ, নিজেদের মুরগি থেকে গরু থেকে শাকসবজি, খাবার দাবার কোনো সমস্যা হয় না? খাবার দাবার কোনো সমস্যা নেই। আর এই পোকামাকড় সাপটাপ আসে না জি, পোকামাকড়, সাপ এখন খুবই উৎপাত। বর্ষার কারণে? বর্ষার কারণে আমাদের ঘরেও ঢুকে, আমরা আতঙ্কেও থাকি। কত বছর ধরে আছেন বললেন এখানে? 4 বছর থেকে আছি। এই চরে? আমাদের জমি হলো 72 সাল থেকে এখানে আছে, আসা যাওয়া হয় না। এই যে বাচ্চাদের পড়াশোনার জন্য আবার এখানে স্কুলের ব্যবস্থা নেই, আবার চলে যেতে হবে, যাবো আবার, মানে আসা যাওয়া করতে হবে। কতটা পরিবার আছে এখানে? এখানে এখানে মানে বিভিন্ন বিভিন্ন জায়গা স্থান আছে তো, এখানে হলো 18টা এখন আছে মোট। আবার ওইদিকে আরেকটা পাড়া আছে, ওইদিকে আছে, মাঝখানে আছে। এই পাড়ার নাম কি? এটা হলো 10 নম্বর ক্যাম্প, খেতে কি নাম আপনার? নুরে জান্নাত ওরফে বৃষ্টি। কয় ছেলে মেয়ে আপনার? আমার হলো এক ছেলে। এই গরুগুলো পৃথক করে এইদিকে নিয়ে আসা হলো। এক পাল চলে গেছে ওইদিকে। 800 গরুর মধ্যে 300 এদিকে চলে আসছে, আর বাকিগুলো এদিকে চলে গেছে। ফসল, ক্ষেতের ফসল চরে। তো কষ্টের জীবন। আনন্দও আছে, যখন ফসল হয় তখন খুবই আনন্দ লাগে। কৃষকের মুখে যেমন হাসি খুশি। এগুলো হচ্ছে খড়ের পালা। ছোট ছোট বাড়ি, সবগুলো টিনের বাড়ি এবং বেড়ার বাড়ি। এখানে আছে 18টি ঘর মোট পরিবার, তারা বসবাস করেন। কেউ জমি বর্গা করেন, কারণ নিজস্ব জমি নিয়ে এখানে ফসল ফলান। মূলত ফসল এবং গরু মহিষ পালনের উদ্দেশ্যেই এই চরে বসবাস করেন প্রায় 18টি পরিবার। এটা হচ্ছে চরের একমাত্র ছোট মসজিদ। দশ নম্বর চরে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, প্রায় ভারতের সীমান্তের কাছাকাছি। এই যে গরুগুলো দেখাচ্ছিলাম, এই গরুগুলো ওই পাশে ছিল। 800 গরুর মধ্যে 300 গরু আলাদা হয়ে আছে, কিছু ভেড়া। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে এই 10 নম্বর চরের পূর্ব দিক থেকে। এখন যাচ্ছে পশ্চিম দিকে। 10 নম্বর বিজিবি ক্যাম্প চর থেকে এখন যাচ্ছি
10 নম্বর পশ্চিম দিকে চরে। চারিদিকে শুধু ফসলের মাঠ আর শত শত গরু চড়তেছে এই চরে। এদিকে হচ্ছে ভারতীয় সীমান্ত এলাকা। এগুলো কি জঙ্গল ছিল না? এখন কি করবেন? পরিষ্কার করতেছেন? কতখানি জমি আছে এখানে? জমি আমার ধরে যে 5 বিঘে। 5 বিঘে। এটা সব মিলে কত বিঘা জমি আছে আপনার? কোন চরে থাকেন? 10 নম্বর চরে? কত বছর ধরে আছে? আমার বহুদিন যাচ্ছে কিন্তু এখন নাই, বিশ্বাসে নাও না। ওপাশ থেকে এপাশে চলে আসেন? প্রতিদিন আসেন সকালে? হ্যাঁ। আবার চলে যাবেন? প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছি। 10 নম্বর চর পাড়ি দিচ্ছি এপাশে থেকে ওপাশে। ওই পাশেটা তো 10 নম্বর চর, তাই না? একই নাম, 10 নম্বর চরই বলে। ওই পাড়ার নাম আছে কোনো? ওই পাড়ার নাম আছে কোনো? 10 নম্বর দুটি পাড়া আছে। আমি পূর্ব পাড়া থেকে যাচ্ছি চরের ভিতর দিয়ে পশ্চিম পাড়ার দিকে। মাঝখানে পায়ে হাঁটা পথ, প্রায় 3 কিলোমিটার পথ। অর্ধেক প্রায় চলে এসেছি 1.5 কিলোমিটার। বাকি 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছি পশ্চিম পাড়ায়। তীব্র রোদ আজকে, সেই রোদের কারণে ছাতা ধরে পায়ে হেঁটে যাচ্ছি চরের ভিতর দিয়ে। চারিদিকে সবুজে ঘেরা চর, ফসলের মাঠ আর সবুজে ঘেরা। অনেকটা দুর্গম এলাকা এই চরটি। চলাচলের একমাত্র উপায় হচ্ছে পায়ে হাঁটা। একটি মোটরসাইকেল দেখলাম, তবে এখানে মোটরসাইকেল ভাড়া মারা হয় খুব কম। চরটি মূলত ফসল ফলানোর জন্য বিখ্যাত এবং এখানে গরু এবং মহিষ পালন করেন এখানকার বাসিন্দারা। অধিকাংশ বাসিন্দারাই চরের ওপাশে থাকেন, নদীর ওপারে শহরে। তারা দিনের বেলা অনেকেই এসে এখানে ফসল ফলান এবং সন্ধ্যায় চলে যান। এই 10 নম্বর চরে দুটি নৌকা আসে। একটি আসে সকাল 9টার দিকে, আরেকটি আসে বিকেল 5টার দিকে। আর দুটি নৌকা আবার এখান থেকে ছেড়ে যায়। একটি সকালে যায় আর একটি সকাল সন্ধ্যা 6টার দিকে যায় বা বিকেল 6টার দিকে এই চর থেকে ছেড়ে যায়। মূলত দুটি নৌকাতে যাতায়াত করেন এই চরের বাসিন্দারা এবং এই চরে যারা ফসল ফলান তারা। এই 10 নম্বর নিষিদ্ধ চর ঘুরে দেখছি, চারিদিকে শুধু ফসলের মাঠ আর এপাশে নদী। এখানে নদী, পদ্মা নদী। এই নদী পরে যে শহর দেখা যাচ্ছে রাজশাহী শহর, শহরের এপাশে 10 নম্বর চর। এইটা হচ্ছে মাছচর। 10 নম্বর চরের একেবারে পশ্চিম পাড়ায় চলে এসেছি। প্রায় 2.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে এই বড়ই গাছের নিচে একটু বসে আছি। তীব্র গরম দুপুরের সময়, আর মনে হচ্ছে না যে সামনের দিকে এগিয়ে যাই। তারপরে এখানে বসে আছি। এরপরে আরেকটু পথ আছে, এই যে এই গ্রাম সামনে চলে এসেছে কাছাকাছি পশ্চিম পাড়া 10 নম্বর চরে, সেখানে পৌঁছাবো। এরপরে আবার ফিরে যাব শহরে। দুর্গম চর, অনেক দুর্গম বলা যায়, অনেকটা দুর্গম। এখানে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এখান থেকে চর থেকে শহরের
অপর সে চরের একমাত্র পথ হচ্ছে নৌকা। আর সেই নৌকা থেকে এখানে এসেছি। আর এই চরের ভিতরে চলাচলের একমাত্র পথ হচ্ছে পায়ে হেঁটেই প্রায় 2.5 কিলোমিটার পথ এসে এই বড়ই গাছের নিচে বসে আছি। প্রকৃতির সান্নিধ্যে বসে থেকে এখানে নির্মল বাতাস বলা যায় যে গ্রহণ করছি, মানে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি অনেকটা। এটি হচ্ছে 10 নম্বর চরের পূর্বপাড়া এলাকা। 10 নম্বর এই চরে 3টি পাড়ায় সব মিলিয়ে 30 থেকে 35টি পরিবার বসবাস করেন। বছরের পর বছর ধরে তারা এই চরে বসবাস করছেন। পদ্মার পানি, চর জীবনের নানা প্রতিকূলতা এবং সীমান্ত এলাকার বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েই তাদের জীবন চলে। চরের মাটিতে তারা চাষাবাদ করেন, কোথাও সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠ, কোথাও গাছের সারি, আবার কোথাও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। দূর থেকে দেখলে মনে হয় পদ্মার বুকের মধ্যে সবুজের একটি দ্বীপ ভেসে আছে। তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে কঠোর সীমাবদ্ধতা। 10 নম্বর চরটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত নেই। চরের বাসিন্দারা ছাড়া বাইরে থেকে যাওয়া মানুষের সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়। বিজিবির অনুমতি ছাড়া সাধারণ মানুষ এই এলাকায় ঘোরাফেরা করতে পারেন না। এমনকি আমি যখন এই চরে হাঁটাহাঁটি করছিলাম তখনও কয়েকজন বিজিবি সদস্য এসে আমাকে জিজ্ঞাসা করেন আমি কোথায় থেকে এসেছি, কেন তাদের কাছ থেকে অনুমতি নিইনি। অনুমতি নেওয়ার পরে এই চরে চলাফেরা করা এই উত্তম বলে বিজিবি সদস্যরা জানান। এরপর পরিচয় দেওয়ার পরে তারা আমাকে সাদরে গ্রহণ করেন এবং এই চরটি ঘুরে দেখার অনুমতি দেন। এই সমস্ত কারণেই মূলত এই 10 নম্বর চরটিকে নিষিদ্ধ চর বলে অভিহিত করেন স্থানীয়রা। এই চরে আছেন 15 বছর ধরে। এগুলো ধান কি ক্ষেতের? আর এগুলো কি? খেসারি। এগুলো বিছন করার জন্যে? ছেলে মেয়ে কয়টা? এখন কয়টা আছে? 3 ছেলে মেয়ে। এটাই বাড়ি না? কতখানি জমি আছে? বর্ণনা করেন। বাড়ি কোথায় আপনাদের অরিজিনালি? মিরগঞ্জ, চারঘাটের। একটি চারঘাট কি কাছে হয় নাকি এখান থেকে? নাম কি চাচি? হ্যাঁ, মনোয়ারা। এগুলো তো মানুষের জমি নাকি? গরু কয়টা আছে? ও, আপনারা রাখাল হিসেবে আছেন? কতটা গরু থাকে? 7টা মাত্র? 7টা না 60টা? কয় টাকা পান? বাছুর হলে বাছুরের ভাগ পাবেন। কয়টাতে একটা পাবেন? ও, অর্ধেক টাকা পাবেন বিক্রি করে। এটা হচ্ছে বাড়ি। এরকম সব মিলে 18টা পরিবার আছে না এই চরে? সবগুলোই বেড়ার বাড়ি এবং টিনের ছাউনি। খুবই কষ্টে বসবাস করেন এখানকার মানুষজন। যে গরুর ঘর। চরে এই চরে মোটামুটি 17-18 বছর থেকে আছে। গরু পালন করেন? গরু পালন করেন। জমি নাই? জমি আছে। কতখানি জমি আছে? আছে মোটামুটি 20-25 বিঘা হবে। নিজস্ব জমি এগুলো? আচ্ছা, কতটা পরিবার আছে এখানে? এখানে আছে মোটামুটি 14 ঘর আছে। আচ্ছা, এই সবাই এই ফসল ফলায় গরু পালন করে? ফসল ফলায়, গরু ফলায়, ধরেন আবাদ, মানে যত ধরনের আবাদ হয়, কালাই থেকে, মসুর থেকে, গম থেকে, ধান থেকে সবই করি আমরা।
এই এখানকার কষ্টটা কি মানে আপনাদের কষ্টটাই বর্ষাতে কষ্ট। বর্ষায় পানি উঠে যায় বাড়িতে? পানি ঠিক গেলে ধরুন এই গরুর পাশে রাখা ঝামেলা, ধরুন খাবার পাওয়া যায় না গরুর, আবার যাওয়া আসা ধরুন বর্ষাকালে নৌকাতে খাবার আবার বাজার হাট করে আসা সমস্যা। আচ্ছা, আর ওই অসুখ বিসুখ হলে? অসুখ বিসুখ হলে ওই পারে ধরুন যাইতে হবে, এখানে তো ডাক্তার নাই, আচ্ছা, কোনো ক্লিনিকও নেই? ক্লিনিক নাই, কোনো ডাক্তার আসেও না? কোনো আসে গ্রাম্য ডাক্তারও নাই? না, এখানে কোনো ডাক্তার নেই। আচ্ছা, কতগুলো মানুষ আছে সব মিলে? এখানে মোটামুটি ঘর আছে 14টা, মানুষ টুরে ধরুন গোটা 40 হবে। এই সব মিলে কতদিন ধরে আছেন এই 14 এখানে 18 বছর হয়েছে। এটা হচ্ছে আপনার 10 নম্বর 10 চর? নম্বর চর। আচ্ছা, এই গত বছর ডুবছিল? গত বছর ধরুন এইগুলা দিয়ে পানি হয়েছিল, এই মহিতে পানি বাড়িতে ওঠেনি? বাড়তে ওইগুলো তো ডুবে গেছিল? ওগুলা ডুবেছে মাছ চরটা মিডিল রাস্তা, মিডিল চর? হ্যাঁ ওগুলা ডুবেছে। ওরা ধরুন অনুদান পাই, হ্যাঁ। এটা ওটা হাবিড় জাবিড় দেয়, কিন্তু আমাদের এই চরে কেউ দেয় না, কেউ আসে না? না কোনো জিনিস দেয় না। আচ্ছা। আজ 3-4 বছর থেকে ওই চরে দেয়, হ্যাঁ ধরেন ওই চাল দেয়, চিড়িয়া দেয়, আপনার নির্মা সাবান, ওই যত চট মট এটা দেয়, আরবার সব কিছু দিয়েছে, হুম। টাকাও দিয়েছে। আমার এই চরে কেউ আসে না, দেয় না দোষ। এখানেও ধরুন গরিব আছে সবাই, তার গরু আছে আলা মানুষ না, কিছু দেয় না। আচ্ছা ভাই, এখানে ধরুন ওরা মাসে মাস কাটে, মানে এখানেই বসবাস করেন? এখানে বসে। আচ্ছা, আগান। গরু কতটা আছে বললেন? গরু 22টি মতন আছে, আমার 3 ভাই, 3 ভাই, হ্যাঁ, 3 ভাই, 3 ভাই এখানে থাকেন? 2 ভাই থাকে, 1 ভাই ওই পারে থাকে। আমার দুটি রাখা থাকে। এই চরে সব মিলে কতগুলো গরু আছে? এই সবাই আপনাদের এই চরেরই লোকজনের গরু? ওরা ওরা কিভাবে পালন করে? ওরা ওই যায় এসে করে, ধরুন 9টা যদি রাখাল থাকে, হ্যাঁ। 3 দিয়ে থাকে, 3 দিয়ে ওই পাশ থেকে আবার 3 দিয়ে আসে, আবার যায়, এরকম না আসলে কথা। রাখালকে বেতন দিতে হয়? না, আবার অনেকের কাছে নিষিদ্ধ শব্দটি কৌতূহল তৈরি করলেও চরের বাসিন্দাদের কাছে এটি তাদের প্রতিদিনের জীবন। তারা জানেন এই এলাকার ভৌগোলিক অবস্থান ও সীমান্তের সংবেদনশীলতার কারণে নিরাপত্তা বিধিনিষেধ রয়েছে, ফলে বাইরের মানুষ চর এর সৌন্দর্য দেখতে চাইলেও ইচ্ছেমতো সেখানে যেতে পারেন না। 10 নম্বর চর ঘোরা শেষে এখন বাড়ি ফেরার পালা, আর সে কারণে আবারও চলে এসেছি নদীর ঘাটে, যেখানে আমাকে মাঝি জাকারুল চাচা নামিয়ে দিয়েছিলেন। সেখানে এসে দেখি তিনিও নাই, নৌকাও নাই। ধরে আছেন? বহুদিন থেকে আছে, তার মধ্যে 14-15 বছর থেকে ভাবে আছে, জমি জমা আছে? আছে কম বেশি। কতখানি আছে? আগে সাগে করে 2-5 বিঘা আছে, আর ভাগে করে আদি করে আদি। হ্যাঁ। আর মহিষ কয়টা আছে? ওটা তো দুটো বলদা আর পাড়ি মশাতে করে গরু নাই? গরু কয়টা আছে? মোটা বেশি। হুম। আমরা পুরো আবাদি করি, গরু 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 আর মহিষী পালন করেন মূলত? যে ওই আবাদি করি, আর আমাদের ফসল ফলান? কি কি ফসল হয় এখানে? ধান, পাট, এটা হচ্ছে নৌকার ছই, ছই বলে না? হ্যাঁ হ্যাঁ, এই ছইয়ের মধ্যে বসে আছি 10 নম্বর চর। এই চরের বাসিন্দা। ভাই কি নাম? আমার নাম শামীম। শামীম ভাই, কতদিন ধরে এই চরে আছেন আপনারা? এই বছর 10 বছর হলো। 10 বছর ধরে? কি কি করেন চরে? চরে ভই খাত আবাদ পানি করি, আর আর গরু বছর পুষি। কয়টা গরু আছে? গরু আছে আপনার 15টা, মহিষ নাই? মহিষ আছে 2টা। এই ডুবাই রাখছেন? হ্যাঁ, এই এই চরে হচ্ছে যে আপনার মহিষগুলো চরে। এই চরে চরে। আর বাড়ি বাড়ি কোথায়? অরিজিনালি বাড়ি কোথায়? অর্জনা বাড়ি মিরগঞ্জ। চারঘাটে? হ্যাঁ, তো চারঘাটের লোকজনই বেশি এখানে দেখতেছি। জমি তো চারঘাটের না, না, এখানে এদিককার লোকের। জমি হরিয়ানের। কন্টাকালি। হরিয়ানের লোকের জমি না? হ্যাঁ। এটা হরিয়ান ইউনিয়নের মধ্যে। হ্যাঁ আপনার ঠিকা নেন? হ্যাঁ, কত টাকা বিঘা? ওই 3000 লি, 4000 লি বছরে? বছর। কয়টা ফসল হয়? ওই ধরেন আপনার 2টি হয়, একটা ধান? একটা ধান আর গম, 2টা ফসল হয়। 2টা। 2-3-4 হাজার টাকা মালিককে দিতে হয়, জমির মালিক। মালিকের দিতে হয় 3-4 হাজার।
তো কত বিঘা জমি করেন আপনি? আমি জমি করি ধরেন 10-12 বিঘা। তো 10 বছর ধরে এইভাবে জীবনযাপন করতেছেন? এইভাবে জীবনযাপন কাটাচ্ছি। ছেলে মেয়ে কয়টা? ছেলে হলো 3টা। তারা কি পড়াশোনা করে? ওই না, বড়টার লেখাপড়া করি আর লেখাপড়া করেনি, মাঝিটা গরু চড়াই, আর ছোটটা এখন ভর্তি করি। যা আয় হয় তাতে কি সংসার চলে এখানে? চলে, কষ্ট বসে দিনকাল কাটি। এখানে আপনাদের কষ্টটা কি এখানে এই চরে? কষ্ট ধরেন যাতায়াত কষ্ট, পারাপারের সমস্যা, তারপর ধরেন বাজার ঘাটের সমস্যা। কোনো দোকানপাট নাই? না, কোনো দোকানপাট নেই, আছে মানে ওই পাড়াতে আছে, ওই পাড়াতে, ওই পশ্চিম পাড়াতে? পশ্চিম পাড়া। ওই কি সবজির দোকান না কিসের দোকান? না, সবজির দোকান না, সিগাটগুড়ি। এছাড়া তো আপনার সবজি টবজি কি আপনারা নিজেরাই উৎপাদন করেন? হ্যাঁ, নিজেরাই আমরা জমিতে উৎপাদন করি। আপনার ভেন্ডি, ঢাড়স, বেগুন, আপনার এই বাড়ির ধরেন যে লাউ, এগুলো সব ইত্যাদি বাড়ির থেকে হয়। আপনাদের ফসল যখন ওই পাশে নিয়ে যান তখন কত টাকা করে দিতে হয়, খাজনা দিতে হয়? আমরা যখন ওই লিজাই ধরেন ঘাটে, ওই আপনার হলো এই বস্তাতে খাজনা নেয় এরা। কয় টাকা বস্তা? এরা বস্তাতে খাজনা নেয় ধরেন 30 টাকা বস্তা গেলে তুলে। কতখানি থাকে এক বস্তায়? এক বস্তাতে আপনার 50 কেজি 60 কেজি। আর গরু মহিষ পার করতে কত টাকা নেয়? গরু মোষ এখন আপনার পার করা হলো 300 টাকা। আচ্ছা, 300 টাকা, জোড়া 400 টাকা হলে। একটাতে 300 টাকা নেবে? হ্যাঁ জোড়া 400 টাকা। হ্যাঁ। ওই ঘাটে দিতে হবে? হ্যাঁ, ঘাটে দিতে হবে। আর ফসলে হচ্ছে বস্তাপতি 30 টাকা। বস্তা বস্তা 30 টাকা। এগুলো বেশি না? আর বেশি হলে এখন আমরা এখন সবার ঠেনে দিছে। সেখানে আপনার জোর করে কিছু বলতেও পারেন না, না, আমরা প্রতিবাদ কিছু করতে কি পারেন করি না। বলবো, ধরেন সবাই দিছে 30 টাকা কেজি, আমারও দিতে হয়। আগে কত ছিল? আগে ছিল আপনার 10 টাকা, তারপরে 15 টাকা, তারপরে 20 টাকা। দুপুর হয়ে গেছে, চাচা জাকারুল চাচা আমাকে নামাই দিয়ে গেছিলেন ঝাউ গাছ কাটতে। কি এগুলো কি করবেন? এগুলো খড়ি? আচ্ছা, এখন যাব আমরা মাছ চরে, বুঝছেন? এই হচ্ছে ঝাউ গাছ, এগুলো খড়ি করবেন না? চাচি খুশি হবে। খুশি মানে জাল খড়িতে নাই। হ্যাঁ, এখন চাচার সাথে পাউরুটি খাবো। দুপুরের খাবার জাকারুল চাচা আর আমি এখন এই নদীর মধ্যে বসে হচ্ছে এই পাউরুটি খাচ্ছি। 10 নম্বর চর ঘোরা শেষে এখন আমাদের গন্তব্য হচ্ছে মাছচর, পদ্মার মাছচর। এটিও পবার হরিয়ানি ইউনিয়নের মধ্যে পড়েছে। এই মাছচরটি গত বছর ডুবে একাকার হয়ে গেছিল, কোথাও 1 হাঁটু, কোথাও কোমর পানি পর্যন্ত পানি উঠে গেছিল। তবে এখন পর্যন্ত এবছর মাছচরেও পানি ওঠেনি, নদী সম্পূর্ণ ভরেওনি পানিতে। সেই মাছচর দেখতে যাচ্ছি, এবার মাছচরের বাসিন্দাদের খোঁজ খবর নিতে যাচ্ছি।